আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএমপি জামাত ভালোবাসা কখনো মধুর, কখনো বেদনা বিদুর, লিখেছেন হামদুল্লাহ আল মেহেদি। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা দেখেছেন বিএমপির একাধিক নেতাকর্মী, বিশেষ করে হাই কমিটিতে যারা আছে, বিএমপির বড় বড় এমপি প্রার্থী যেসব নেতা রয়েছেন, তারা জামাতের বিরুদ্ধে সরাসরি জামাত শিবিরকে নিয়ে অপপ্রচার করতেছে, মিথ্যাচার করতেছে, জামাত শিবিরকে রাজাকার বলতেছে, শিবিরকে রককাটা বলতেছে, জামাত শিবির ধর্ম ব্যবসা করে, তারা ইসলামের নামে ধোঁকাবাজি করতেছে, মুনাফিকি করতেছে। এই ধরনের বিশাল বিশাল মিথ্যা কথা, অপপ্রচার তারা চালাচ্ছে। বিশাল পরিমাণ তারা আঘাত করতেছে জামাতকে। প্রিয় দর্শক, আমরা আসলে একটু ইতিহাস জানতে হবে আমাদেরকে। যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি, আপনাদেরকে অনুরোধ করবো, ভিডিওটি যারা ওপেন করেছেন, আমাদেরকে জামাত শিবির বিএমপির যে সম্পর্ক এবং ইতিহাসে জামাত শিবিরকে নিয়ে যেভাবে অপপ্রচার চালানো হয়েছে, মিথ্যা আরোপ করা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, এগুলো সমস্ত খণ্ডন করা হবে আপনাদের সামনে। আপনাদেরকে জাস্ট একটু আমি স্মরণ করে দিতে চাই একটা ইতিহাস। আপনার ভিডিওটি সবাই শেয়ার করবেন। সম্প্রতি জামাত বিএমপির ব্রেকআপ পরবর্তী ইদ্যত পালন বেশ জমে উঠেছে। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হইলে পরে কিন্তু স্ত্রীকে যখন তালাক দেয়, তালাকের আগে কিন্তু তার ইদ্যত পালন করতে হয় 4 মাস, তারপরে কিন্তু একেবারে ঢিসমিস হয়। তো যাই হোক, এখানে আমাদের হামদুল্লাহ আল মেহেদি ভাই তিনি একটু রসালোভাবে, যাতে পড়তে সহজ হয়, পড়ে যাতে মজা পায়, এই জন্য তিনি এভাবে লিখেছেন। তিনি লিখেছেন, সম্প্রতি জামাত বিএমপির ব্রেকআপ পরবর্তী ইদ্যত পালন বেশ জমে উঠেছে। কথার ফুলজুরিও পাল্টাপাল্টি অভিযোগ দেখে পর্যবেক্ষক মহল মুচকি হাসছে। তাদের সখ্যতার এই জোয়ার ভাটা নতুন নয়। আজকে লেখায় 1991 থেকে 1996 বিএমপি শাসনামলের সুখ দুঃখের খণ্ডচিত্র তুলে ধরব। আমরা যদি ভোটার হতাম, 27 তারিখে দেখায়ে দিতাম। ভোটার না হওয়া 90 দশকের কিশোরদের এই স্লোগান প্রমাণ করে নির্বাচন কতটা উৎসবমুখর হতে পারে। বলেছিলাম 91 সালের জাতীয় সংসদ নির্বাচনের কথা। তখন উৎসবমুখর পরিবেশে নির্বাচন পূর্ব প্রচারণায় শিশু কিশোররাও অংশগ্রহণ করেছিল। 1990 এর 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ ইরশাদের পতনের পর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রাজ্ঞ ও বিচক্ষণ কিছু ব্যক্তির সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। আব্দুর রফের মতো যোগ্য ও ব্যক্তিত্বসম্পন্ন বিচারপতির উপর প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব অর্পণ করে প্রতি কেন্দ্রে 2 জন পুলিশ ও কয়েকজন নিরস্ত্র আনসার দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 75টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। মোট 300টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি 140, বাংলাদেশ আওয়ামী লীগ 88, জাতীয় পার্টি 35, জামাত ইসলামী বাংলাদেশ 18, অন্য সব দল স্বতন্ত্র প্রার্থীরা বাকি 19টি আসনে জয়ী হয়। উল্লেখ্য যে সে নির্বাচনে ছোট দলের হেভিয়েট কয়েকজন নেতা নির্বাচিত হয়েছিল এবং সংসদকে প্রাণবন্ত করে তুলেছিলেন। তাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, গণতন্ত্র পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত, এনডিপির সালাউদ্দিন কাদের চৌধুরী, জাসদ সিরাজের শাহজাহান সিরাজ, স্বতন্ত্র সদস্য নুরুল ইসলাম মনি অন্যতম। দেখেন, ইতিহাস, এগুলো আপনাদের জানতে হবে। 27 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে অনেক নাটকীয় ঘটনা শেষে 11 মার্চ ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খানের নেতৃত্বে জামাত ইসলামের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে সরকার গঠনে বিএনপিকে সমর্থনের কথা জানালে 1 সপ্তাহ পর 19 মার্চ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে প্রেসিডেন্টের নিকট শপথ গ্রহণ করেন। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত সমালোচিত রাজনৈতিক দল জামাত ইসলামের ওই সময়ের ভূমিকা দেশকে সংসদীয় গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছিল। যদিও দলটির বিভিন্ন সময়ের সিদ্ধান্ত ও ভূমিকায় দলের ভিতরে বাইরে যথেষ্ট বিতর্ক আছে। অবশ্য রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আলোচনা, সমালোচনা, বিতর্ক রাজনীতির অপরিহার্য অংশ। বিএনপিকে জামাতের সমর্থনে প্রধান ভূমিকা পালন করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল নুরউদ্দিন খান। তার মধ্যস্থতায় উপস্থিতিতে বেগম জিয়ার সাথে অধ্যাপক গোলাম আজমের বৈঠক হয়। এর আগে সেনাপ্রধানের সাথে তার সরাসরি বাসায় অধ্যাপক গোলাম আজমের একাধিক বৈঠক হয় বলে জানা যায়। রিসেন্টলি আপনারা শুনেছেন যে আপনার ওই যে হারুন, সে বলছে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করলে এবার 2-3টা সিটের বেশি পায় না, তার 10%-এর উপর ভোট পাবে না, এ ধরনের বক্তব্য দিছে না। তো 91-তে এই 90 যে নির্বাচনে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করছে, 18টি আসনে তারা জয়লাভ হয়েছে। তো এই ধরনের মিথ্যা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই হারুন, ঠিক আছে?
তো প্রিয় দর্শকের পরে আমরা ইতিহাস আরও জানব। জামাত ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল পরবর্তী সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের লেখা বই বাংলাদেশ রাজনৈতিক আন্দোলন থেকে জানা যায় অধ্যাপক গোলাম আজমের পুরনো বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক DGW চৌধুরী টোটাল বিষয় সমন্বয় করেন। আর রেজাউল কাইনুমা আলান নিসা পুরুষরা নারীদের নেতৃত্ব দেবে এই বক্তব্য আল্লাহর আইন চাই, সৎলোকে শাসন চাই স্লোগান দিয়ে আব্বাস আলী খানের নেতৃত্বে 18টি আসন বিজয় লাভ করে চমক সৃষ্টি করা জামাত ইসলামী সরকার গঠনে পর্যাপ্ত আসন না পাওয়া বাংলাদেশ জাতীয়বাদী দল BNPকে 3টি শর্তে সমর্থন দেয়। যদিও জামাত নিঃশর্ত সমর্থনের কথা বলে, মূলত গোলাম আজমের নাগরিকত্ব, বগুড়ায় খালেদা জিয়ার ছেড়ে দেয়া আসনের উপনির্বাচনে জামাতকে সমর্থন ও 2টি সংরক্ষিত মহিলা আসন দেয়া, এই 3 শর্তের বিনিময়ে সমর্থন দিলেও পরবর্তী শুধুমাত্র হাফেজা আসমা খাতুন খন্দকার ও রশিদা খাতুনকে সংরক্ষিত মহিলা MP করা হয়। বাকি শর্তগুলো BNP এড়িয়ে যায়। ফলে ক্ষুব্ধ হয়ে জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরা বৈঠক ডেকে গোলাম আজমকে আমির ঘোষণা করে। গোলাম আজমকে 71-এর ঘাতক আখ্যা দিয়ে এবং বাংলাদেশের নাগরিক নন এমন অভিযোগ তুলে 1992-এর মার্চ মাসের মাঝামাঝি সময় বেগম জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গণ আদালত বসিয়ে গোলাম আজমকে ফাঁসির রায় দেওয়া হয়। জাহানারা ইমামকে চেয়ারম্যান করে গঠিত গণ আদালতের সদস্যরা ছিলেন এই যে গোলাম আজম রহিমুল্লাহকে যারা ফাঁসির রায় দিয়েছিল তাদের নাম আমি বলতেছি এখানে, সেই ঘাতক দালালে কারা কারা ছিল: অ্যাডভোকেট গাজীউল হক, 2 নম্বরে আহমদ শরীফ, 3 নম্বরে স্থাপিত মাজারুল ইসলাম, 4 নম্বরে ব্যারিস্টার শফিক আহমেদ, ফয়েজ আহমেদ, প্রফেসর কবির চৌধুরী, কলিম শরীফি, এরপরে মৌলানা আব্দুল আওয়াল, KM কর্নেল অবসরপ্রাপ্ত কাজী নজরুজ্জামান, এরপর আবু ওসমান চৌধুরী, লেফটেন্যান্ট কর্নেল এরপর ব্যারিস্টার শওকত আলী খান। এই গণ আদালতে গোলাম আজমের বিপক্ষে প্রসিকিউটরদের একজন ছিলেন অধ্যাপক হাসিব নজরুল। ঠিক আছে, এই হাসিব নজরুলও প্রসিকিউটরদের একজনের গোলাম আজমের বিপক্ষে ছিলেন। এই আন্দোলন নৈপথ্যে BNP উস্কানি দিয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান, স্থানীয় সরকারমন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার, শ্রম ও জনশক্তি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, যোগাযোগ মন্ত্রী অলি আহমেদ, কৃষি সেচ পানি সম্পদ বন্য নিয়ন্ত্রণ মন্ত্রী M মাজিদুল হক প্রমুখ। 24 মার্চ 1992 নিজ বাসা থেকে অধ্যাপক গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী BNPর ও ছাত্রদলের মিশন হয়ে দাঁড়ায় জামাত শিবির নির্মূল করা। জামাত ইসলামী তাদের আমিরের মুক্তির দাবিতে সারা দেশে সভা সমাবেশ করে এবং কোথাও কোথাও BNP সরকার ও ঘাতক দালাল নির্মূল কমিটির দ্বারা বাধাপ্রাপ্ত হয়। সিনিয়র নায়েবে আমির আব্বাস আলী খানকে পুনরায় ভারপ্রাপ্ত আমির করা হয়। দেখেন, যাদের জোট নিয়ে আপনারা সরকার গঠন করলেন সেই লোকদের উপরে সেই দলের নেতাকে আপনারা গ্রেপ্তার করেন, গোলাম আজমকে গ্রেপ্তার করেন, উস্কানি দেন, আপনারা সেই দলকে নির্মূল করার জন্য আপনারা চেষ্টা প্রচেষ্টা করেন, তাদের সমাবেশে আপনারা বাধা প্রদান করেন। কতটা বিশ্বাসঘাতক BNP! অত্যন্ত ঠান্ডা মাথায় সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং ব্যাপক জনসমাগম উপস্থিতির মাধ্যমে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের রাস্তায় সারা দেশের জেলা উপজেলা পর্যায়ের অধ্যাপক গোলাম আজমের মুক্তির দাবিতে একের পর এক সমাবেশ করতে থাকে জামাত ইসলামী। গোলাম আজমের মুক্তির দাবিতে ছবিযুক্ত রং বেরঙের পোস্টার সারা দেশ কয়েকটি জেলা বাদে ছাদে ছেড়ে ফেলা হয়। হাতে আঁকা ছবির পোস্টারের জন্য ইসলামী মহলে সমালোচিত হয়েছে জামাত। হাইকোর্টে গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহাল ও গ্রেপ্তার চ্যালেঞ্জ করে 2টি রিট মামলা করা হয়। মামলা দুটির প্রধান আইনজীবী ছিলেন সিনিয়র বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার AR ইউসুফ, সহযোগী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার প্রমুখ। ওই সময় জামাতের 2 জন নায়েবে আমির প্রবীণ নেতা শামসুর রহমান ও মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ বলিষ্ঠ ভূমিকা রাখেন। একটি কথা উল্লেখ না করলেই নয়, জামাতের কঠিন সময়ে জাতীয় যুব কমান্ড, ভারতীয় দালাল প্রতিরোধ কমিটি এবং দৈনিক ইনকিলাবের অসাধারণ ভূমিকা ছিল। তাদের কারো সাথেই এখন জামাতের উত্তম সম্পর্ক দেখা যায় না। 1991 সালের 27 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে BNP মন্ত্রী VC প্রফেসর মনিরুজ্জামান মিয়ার আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সিন্ডিকেট সদস্যদের মিটিংয়ে গেলে ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্রলীগ সহ অন্যান্য ছাত্র সংগঠনের হামলায় গুরুতর আহত হন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সংসদীয় দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী। ইবনে সিনা হাসপাতালে 2 মাস চিকিৎসা নিয়েও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। এই হামলা জড়িত একজনকে গ্রেপ্তার করতে পারেনি জামাতের সমর্থনে সরকার গঠন করা BNP। একজনকে গ্রেপ্তার করে নাই BNP। দেখেন, শুধু তাই নয়, খুলনা BL কলেজের GS মুন্সি আব্দুল হালিম, AGS আবুল কাশেম পাঠান, সাহিত্য সম্পাদক শেখ রহমত আলী ও খুলনা আলিয়া মাদ্রাসার এতিম ছাত্র আমানুল্লাহকে নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে ছাত্রদল কর্মীরা হত্যা করেছে। দেখেন, এই হচ্ছে বন্ধুত্বের পরিচয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে সংঘর্ষে ছাত্রমৈত্রী নেতা রিমু হত্যার পর সংসদের 300 বিধিতে
স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী বিবৃতি দেওয়ার পরও নজিরবিহীনভাবে জামাত এবং এনডিপির সালাউদ্দিন কাদের চৌধুরী বাদে বিএনপি সহ অন্য সকল দল জামাতের নিষিদ্ধের দাবি তোলে। বিএনপি দলীয় সদস্য ফরিদা রহমান ও মেজর অব আখতারুজ্জামান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে হলেও জামাত নিষিদ্ধের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দেন। সেদিন ডেপুটি স্পিকার হুমায়ুন খান পন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামাতের 20 জন সদস্যের কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। কি মনে করছেন আগামীতে বিএনপি ক্ষমতা আসলে পারে? বিএনপির মানে জামাতের ভাগ্যে কিন্তু নির্মম পরিহাস কিন্তু অপেক্ষা করতেছে, খুব কঠিন হবে। ঘাতক দ্বারা নির্মূল কমিটির উত্তাল আন্দোলনের সময় গোলাম আজম ও জামাতকে কটাক্ষ করে তৈরি করা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ঘাতক সেন্সর বোর্ড কর্তৃক ছাড়পত্র না দিলেও প্রধানমন্ত্রীর অফিসের বিশেষ নির্দেশে সেটি মুক্তি পায়। এভাবে করে বিএনপি সরকারের প্রত্যক্ষ মদককে সারা দেশে 48 জন শিবির নেতাকর্মীকে ছাত্রদলের হাতে নির্মমভাবে নিহত হয়। শুধু তাই নয়, গোলাম আজমের নাগরিকত্বের দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেটের সমাবেশে পুলিশের সামনে প্রকাশ্যে দুর্বৃত্তদের হামলায় শাহেজউদ্দিন সহ 3 জন কিশোর শিবিরকর্মী নিহত হয়। কি করছে বিএনপি, এই ইতিহাস তো কেউ জানে না। একের পর এক জামাত শিবিরের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েও সরকার ক্ষান্ত হয়নি। হাইকোর্টে গোলাম আজমের নাগরিকত্ব মামলায় সরকারি অ্যাটর্নি জেনারেল আমিনুল হক নগ্নভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেন। পরবর্তী কেয়ারটেকার ইস্যুতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের তীব্র আন্দোলনে বিএনপি কোণঠাসা ও এলোমেলো হয়ে পড়ে এবং গোলাম আজম বিরোধী প্ল্যাটফর্ম গদানীদের মৃত্যু ঘটে। হামদুল্লাহ আল মেহেদী, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। দেখেন, এই যে বিএনপি জামাতের মধ্যে যে বর্তমান সম্পর্ক ফাটল, এটা হবে না কেন? আগামীতে বলা হচ্ছে যে এক স্বৈরাচার গেছে, আর স্বৈরাচারকে আমরা বাংলাদেশ মাটিতে দেখতে চাই না। একদল খেয়ে গেছে, একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বিএনপি ক্ষমতা আসতে পারে, জামাতের পরিণতি কিন্তু খুব ভয়ানক হবে। তার নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইতিহাসে কিন্তু সেটাই বলেছে। তো ইতিহাস আপনারা যারা এতদিন জানতেন না, আজকে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। হামদুল্লাহ আল মেহেদী ভাই, চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি, উনি যে কথাগুলো বলেছে এখানে সঠিক কথা বলেছে। এবং আপনি ইতিহাস ভালো করে ঘাটাঘাটি করেন, এগুলোই পাবেন আপনি এখানে। ভিডিও সবাই শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।